যে শেখ হাসিনা যেই বক্তব্যটি সাক্ষাৎকারটি দিয়েছেন, আপনাকে মানে আপনি যদি একটু আমাদেরকে ধারণা দিতেন যে এটি কি কাকতালীয় নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে? কিভাবে করে একই দিনে ৩ টি সাক্ষাৎকার প্রকাশিত হলো? মহিবুল হাসান চৌধুরী। আপনি ধন্যবাদ কি আমাকে শুনতে পাচ্ছেন? সুলতানা আপা আপনাকে। আমি আসলে আপনার এই প্ল্যাটফর্মে এই প্রথমবারের মতো এসেছি। জি, আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাই। আচ্ছা। আপনি যেটা বলছিলেন যে কাকতালীয় কিনা বা আওয়ামী লীগের প্রচারণার ফসল কিনা, একটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে যে এই যে আমি আমি সবসময় এটা একসাথে বলি, খারাপ শুনতে হলে শোনাবে, খুনি ইউনূস, খুনি এবং প্রতারক ইউনূসের যারা পরিচিত এবং যারা এই কর্মপদ্ধতি সম্পর্কে জানে, তারা হয়তো বা মনে করতে পারে যে আওয়ামী লীগ কি তার মতন কিছু করেছে কিনা, আওয়ামী লীগ কি পিআর যন্ত্র ব্যবহার করে, লবি ফার্ম ব্যবহার করে এই সমস্ত প্রচারণা করেছে কিনা। প্রথমত হচ্ছে আওয়ামী লীগের সেই প্র্যাকটিসটি নেই। আওয়ামী লীগ একটি রাজপথের রাজনৈতিক দল, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়ের সাথে প্রচার প্রচারণার বিষয়ে কিন্তু আওয়ামী লীগের সবসময় একটা অস্বস্তি ছিল। আমরা রাজপথে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু যেটা হয়েছে যে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে করতে এমন একটা পর্যায়ে তারা একটা শ্রেণীর মানুষের মধ্যে আমাদের ব্যাপারে একটা মিথ্যা এবং একটা ভুল বিভ্রান্তিকর একটা অবস্থান আমাদের ব্যাপারে তারা তৈরি করতে পেরেছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সত্য কখনো চাপা থাকে, এবং এই সত্যটা আজকে যেই সমস্ত কথা আমাদের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা এর দিন ধরে গণমাধ্যমে বলে এসছেন, জনসভায় বলে এসছেন, এবং অনেকেই যেটা বলেছিল তখন না এগুলো আসলে তিনি রাজনৈতিক কথা বলছেন, আজকে এগুলোর সত্যতা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে যে ইউনূস যে কত বড় প্রতারক জাতির কাছে একেবারে নম্রভাবে নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এবং আপনি দেখবেন যে পশ্চিমারা বিশেষ করে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পাবলিক সেন্টিমেন্ট কেমন হতে পারে, কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডটা কি, এটা কিন্তু তারা আমরা অ্যানালাইসিস না করলেও তারা করে। এটা কিন্তু ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায়। তাদের দেশসমূহের সংবাদ মাধ্যমগুলোর কাছে কিন্তু পৌঁছে গিয়েছে যে প্রতারক ইউনূসের সরকার সম্পূর্ণ ব্যর্থ, বাংলাদেশের অবস্থা শোচনীয়, এবং সেক্ষেত্রে যাকে তারা উৎখাত করলো ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করতে চাইলো এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় যিনি রক্ষা পেলেন তার বক্তব্যটা এখন নেওয়া উচিত, কারণ সাধারণ মানুষ তার কথা শুনতে চায়। দেখুন, তার উপর একটা ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো, তার কোনো নাম ব্যবহার করতে পারবে না, কোনো মানে তাদের বিশেষ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, কিন্তু ভেঙে আছে ভেঙে পশ্চিমা গণমাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিউজ এজেন্সি। এখন শোনা যাচ্ছে? জি জি, আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। এই যে আপনার স্বীকৃত গণমাধ্যম সমূহে যখন এই সাক্ষাৎকারগুলো আসলো, তখন কিন্তু তারা শুধুমাত্র অবাক নয়, তারা শঙ্কিত। ইতিমধ্যেই তারা এক্সিট প্ল্যানের কথা বলছে, নির্বাচন করে চলে যাবে ইত্যাদি বলছে, কিন্তু তাদের যেই মানে ক্রিমিনাল মাইন্ড, অপরাধী মনে যেটা থাকে, এর মধ্যেও আবার কিছু ওই যে অটো কনস্টিটিউশনাল প্রভিশন তৈরি করছে যে এতদিনের মধ্যে পাশ না হলে গণ্য হবে তাদের সিদ্ধান্তই সঠিক, বা তাদের সনদ বা যেটা একটা মানে চটি বই যেটা তারা রচনা করেছে সেটা অটোমেটিকলি, পৃথিবীর কোথাও সংবিধানের অংশ কখনোই কোনো কিছু অটোমেটিকলি হয় না, সেটা একটা প্রক্রিয়া আছে, সেটার একটা আইনি প্রক্রিয়া থাকে, রাজনৈতিক প্রক্রিয়া থাকে, সামাজিক প্রক্রিয়া থাকে, এটাই হচ্ছে সংবিধান। এটা তো একটা জাতির একটা, তো এরা সংবিধানের আমূল পরিবর্তন করে ফেলবে, কিছু
ছেলেপেলে সেখানে নৈরাজ্যবাদী, উগ্রবাদী, জঙ্গি, মানসিক বিকারগ্রস্ত কিছু ছেলেপেলেকে তারা জোগাড় করেছে। পেছনে আছে জঙ্গি গোষ্ঠী, যারা ধর্মীয় উগ্রবাদকে পুঁজি করে রাজনীতি করে, আর বিএনপির এক ধরনের মৌন সমর্থন নিয়ে এই ইউনূস সরকার বসে আছে। আমি এখানে বিএনপি বিরোধী বা জামায়াত বিরোধী বা কোনো রাজনৈতিক দলের বিরোধী মানে আমরা একটা অবস্থান সে আলোচনা করব না। আমি বলবো যে একটা মানে অ্যাবসলিউট ক্রিমিনাল মাইন্ড, এই যে প্রতারক ইউনূস, যে এখন পর্যন্ত প্রতারণার মাধ্যমে বসে আছে, তার যে চেয়ার, সেই চেয়ারের যে সে বলেছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ 2024 উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতে নাকি শুনানি হয়েছে। একেবারে শুনানির আজ পর্যন্ত কোনো কাগজ দেখাতে পারেনি। চিফ জাস্টিসের কাছে কে নিয়ে গেল, কোনো অ্যামিকাস কিউরি ছিল কিনা, রাষ্ট্রপতিকে রেফারেন্স পাঠিয়েছিল কিনা, আজ পর্যন্ত কিছু তারা দেখাতে পারেনি। একেবারে প্রতারণার মাধ্যমে, সাংবিধানিক প্রতারণার মাধ্যমে অনেক, তাই তাদের সংখ্যা থেকে তারা এখন। মহিবুল হাসান চৌধুরী, আমরা তো এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি। আমি একটু আগে বাড়তে চাই। আপনার কাছে একটা প্রশ্ন রেখে দিচ্ছি। আপনাকে যেহেতু আজকে প্রথমবারের মতো আমার বাংলা নিউজ নেটওয়ার্কে পেয়েছি, প্রশ্নটি আমি 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 শুনেছি দুই একজন আপনাকে এই প্রশ্নটি করেছে, কিন্তু আমি আমার দর্শকদের জন্য প্রশ্নটি রাখতে চাই। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে তারা শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে তারা মাদ্রাসায় পরিণত করেছে। তারা মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের সমমান দিয়ে সেখানে জঙ্গি উৎপাদনের কারখানা বানিয়েছে। ফলে যা আমরা দেখছি, আপনি যা বলছেন যে যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে বলছেন, এরা তো তারাই। সেটির দায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আপনার কিনা? এই প্রশ্নটি আপনার কাছে রাখছি, আমি আপনার কাছে জবাব দিব, কিন্তু তার আগে আমি একটু নিজুম মজুমদারের কাছে, আমি জবাবটা দিয়ে দেই। না, আমি একটু নিজুম মজুমদারের কাছ থেকে এসে আপনি নিজুম মজুমদার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জনাব নিজুম মজুমদার, আমরা দেখছি শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে একটা কর্মীদের মধ্যে একটা উজ্জীবিত ভাব আমরা লক্ষ্য পাচ্ছি, এবং জনসমর্থনও খুব কয়েক গুণ বাড়ছে। এরকম মানুষের ভিতরে একটা ভিন্ন একটা মানে একটা একটা কি বলবো, একটা একটা মানুষের ভিতরে এক ধরনের এতটাই একটা প্রতিক্রিয়া লক্ষ্য করছি যেটি বলার মতো নয়। সেই প্রতিক্রিয়াটি যদি হয় জাগরণের মতো, মানুষের ভিতরে অনুপ্রেরণার মতো, তাহলে আমরা বুঝতে পারছি শেখ হাসিনা এখনো মানুষের আস্থার জায়গায় আছেন। কিন্তু একটা সাক্ষাৎকারই কি সব? তারপরে কি? তারপরে আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা কি? কিংবা এখনো শেখ হাসিনাকে মানুষ তার বিশেষ করে তার কর্মীরা এখনো তাকে দেখতে পায়নি 5 আগস্টের পরে। এই সবকিছুই কিন্তু মানুষের ভেতরে কিছুটা উৎকণ্ঠা যেমন আছে, তার সাক্ষাৎকারটি আবার তাদেরকে দারুণভাবে প্রভাবিতও করেছে। আমার প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এখনো শব্দটা বলছেন, এখনো শব্দটা কেন বললেন? মানে আপনার কি মনে হয় যে তিনি কখনো ছিলেন না বা এটা বন্ধ হয়ে গেছে, জনপ্রিয় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর তো আমাকে করে লাভ নেই, সেই প্রশ্ন আপনারা খুঁজে বের করবেন। না মানে আমি বলিনি, না না ঠিক আছে, কিন্তু ওটা তো আমি বলিনি, আপনি বলেছেন। আমি জাস্ট এটা আপনার কাছে জানতে চেয়েছি। নিশ্চয়ই আপনি যেহেতু সাংবাদিক, আপনি মানুষের সাথে কথা বলেন, আপনি যখনই বলছেন যে এখনো উনার প্রতি আগ্রহ রয়েছে, এখনো বলতে উনি তো এই বাংলাদেশের ঠিকানা তো তিনি, এই বাংলাদেশের একমাত্র ঠিকানা তো তিনি এখন এই মুহূর্তে। বাংলাদেশকে এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচিয়ে রাখার, এবং বছরের পর বছর বলে এসেছে এই দেশ দখল করে ফেলছে, এই দেশে বেইজ করবে, এই দেশে পশ্চিমারা কি করবে না করবে। উনি তো আজকে ওই যে প্রফেট বলবো, যে প্রফেসি যেটাকে আমরা বলি আর কি, ওইভাবে উনি বছরের পর বছর বলেছেন ডাটা, তথ্য উপাত্ত দিয়ে। সো এই যে যখনই আপনি বলছেন যে এখনো উনার প্রতি আগ্রহ আছে, এখনো উনি জনপ্রিয়, সেইটা ওই এখনো শব্দটার প্রতি আমার একটু খানিকটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি। মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলেছেন, রয়টার্সকে যেটা বলেছেন, অন্যান্য জায়গাতে বলেছেন, প্রথমত আমি আপনাকে বলি এই আলাপগুলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নেতা কর্মী, তৃণমূল কর্মীদের সাথে ক্রমাগত গত 1টি বছর ধরে করে আসছেন। আমি নিশ্চিত আপনি বিভিন্ন ভাষণে শুনেছেন। স্বাভাবিকভাবে জনগণের সাথে তার কর্মীদের সাথে কথা যখন বলছেন, তখন সেটার এক্সপোজারটার তো অনেকগুলো ব্যারিয়ার ওরা দিয়ে রেখেছে।
বিশেষ করে এই খুনি, এই টোকাই মৌলবাদী সরকার যেভাবে বাক স্বাধীনতাকে হরণ করেছে, লেট অ্যালোন আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ফারুকিকে একটা প্রশ্ন করেছে একজন সাংবাদিক, আপনারই কলিগ খুব সম্ভবত, তাদের 3 জনের চাকরি চলে গেছে। আপনার কলিগদের মধ্যে আমি শুনেছি আপনি বলছেন যে 300, 400, 500 জন লোকের চাকরি চলে গেছে, হাজার হাজার সাংবাদিকদেরকে আপনার চাকরি চলে গেছে, জেলে পুরে রেখেছে কয়েকশো সাংবাদিকদেরকে। সুতরাং ওগুলো তো তখন আমরা হয়তো ওইভাবে এক্সপোজার জায়গাটা আসেনি। এখন ওই বহুব্রীহি নাটকের একটা ডায়লগ আছে, বুঝতে পারছেন? আলী যাকের আবুল হায়াতকে বলছে যে উনাকে আহাম্মক বলেছে আবুল হায়াতকে রাস্তাতে যাওয়ার সময়। তো আবুল হায়াত কিছু হলেই মাথায় পানি দেয়। তো তখন তার যখন মাথায় পানি দিচ্ছিল বাসাতে এসে তাকে আহাম্মক বলার কারণে, তখন আলী যাকের একটা কথা বলছে যে দুলাভাই, পাবলিকের মুখ তো আপনি বন্ধ করে রাখতে পারবেন না। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা যখন তাকে বলেছি চোর, তাকে দুর্নীতিবাজ বলেছে, তখন আপনারা মনে করেছেন এটা একটা পলিটিক্যাল রেটরিক, আমরা তো বলবোই। এখন বাংলাদেশের সারা মানুষ যে তাকে আপনার ট্রল করছে, তাকে একটা আন্তর্জাতিক চোর বলছে, এবং কেউ কেউ স্যাটায়ার করে বলছে আন্তর্জাতিক খেলোয়াড়, মানে ওইটাকে আর প্রাউড হিসেবে বলছে না, ওইটাকে খুবই স্যাটার হিসেবে বলছে। ফলে এটা তো বোঝার অপেক্ষাই রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা চাঞ্চল্য তৈরি করেছে সারা পৃথিবী ব্যাপী। কিন্তু এখনো উনি প্রাসঙ্গিক, এখনো উনি জনপ্রিয় কিনা, এইটা আমার কাছে মনে হয় যে আপনি আরেকটু জরিপ করেন। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এই বাংলাদেশের একমাত্র ঠিকানা, এবং উনি শেষ কথা। আমি যেমন বলি, বারবারই বলে আসছি যে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, সেই অ্যান্সারের পুরো প্রশ্নপত্র, উত্তরপত্রই শেখ হাসিনা। সুতরাং এটি আরেকটা কথা আপনাকে আমি একটু বলি, আপনি সম্ভবত জানবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে তৃণমূলের কর্মীরা আছে, এখন পর্যন্ত আমাদের ধরেন আমাদের এমপিস, মন্ত্রী, আমাদের লিডার্সদের উপরে যেই পরিমাণ অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, দেশ থেকে বাধ্য থেকে শুরু করে যেভাবে খুন করা হয়েছে কাউন্সিলর, চেয়ারম্যান যারা আছে, এই পুরো একটা বছর কারা কাভার দিয়েছে? কাভার ফায়ারের নাম শুনেছেন তো? যুদ্ধের সময় যেটা হয় যে তার সঙ্গীকে সেভ করবার জন্য একটা কাভার ফায়ার করতে থাকে, যাতে করে তার সঙ্গী একটু সেফ জায়গাতে যেতে পারে। এই পুরো তৃণমূল কাভার ফায়ার করেছে। যদি তৃণমূলের এই শক্তি থাকে, তাহলে যখন পুরো আওয়ামী লীগ আর একটু গুছিয়ে নামবে তখন কি হবে? ফলে তৃণমূল কিন্তু কখনো আপনার এই পুরো হোল জার্নি থেকে বাইরে ছিল না।